এই হলো মাধাইখাল কালী মন্দির, যেখানে মা কালীর এক অদ্ভুত মূর্তি লক্ষ্য করা যায়। সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে দেখাই আমি এখানে কিভাবে পৌঁছলাম। সবার প্রথমেই আমরা কোচবিহার স্টেশন থেকে সকাল 7টায় ট্রেন ধরে নিয়েছিলাম। এখান থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করার পর কোচবিহারেরই দিনহাটা মহকুমার বামনহাটে পৌঁছে গেলাম। এই বামনহাট স্টেশনে পৌঁছানোর পর আমরা টোটো করে নিয়েছিলাম। এখান থেকে হেঁটেও চলে যাওয়া যায় মন্দিরে, খুব বেশি দূর নয়, কারণ টোটো করে নিলাম যেখানে 10 টাকা ভাড়ায় নিয়েছিল। এই বামনহাট জায়গাটি প্রথমেই বলে দিই, এটি বাংলাদেশ বর্ডারের কাছেই অবস্থিত, আর সেই নিয়েই মা কালীর এই অদ্ভুত মূর্তির বিবরণ লক্ষ্য করা যায়। টোটোতে ওঠার আগেই প্রথমে আমরা বামনহাট থেকে নেমেই এক কাছেই বাজার থেকে একটু প্রসাদের জন্য মিষ্টি কিনে নিলাম, যেটা কাকিমার দরকার ছিল। আমরা কোচবিহার থেকেই নিয়ে চলে গেছিলাম। তো এই মিষ্টির দোকানে কিছুক্ষণ টাইম কাটানোর পর তারপর আমরা টোটোয় উঠে গেছিলাম। বেশ সকাল সকালই পৌঁছে গেছিলাম, তখন বাজে প্রায় 9:30। এই জন্যে মেলার বেশ কিছু দোকান এখনো অবধি খোলেনি, সব বন্ধই রয়েছে। ধীরে ধীরে দুপুরের দিকে সব খুলবে। এই মাধাইখালে মেলা চৈত্র মাসের শেষ অমাবস্যা থেকে বৈশাখ মাসের প্রথম পূর্ণিমা পর্যন্ত প্রায় 15 দিন অবধি বিশালভাবে চলবে। এই হলো সেই বিখ্যাত কালী মন্দির, আর তার সামনেই রয়েছে বড় শিব মন্দির। আর সামনেই পুজো সামগ্রী সবকিছুই পাওয়া যাচ্ছে, ফুল বেলপাতা থেকে শুরু করে জবা ফুল, বাতাসা, মোমবাতি, ধূপকাঠি সবকিছুই আপনারা সামনেই পেয়ে যাবেন। মায়ের দর্শন করে মন্দির চত্বরটা একটু ঘুরে নিলাম। এরপর দেখুন বলির জন্যে বলিকাঠের চারপাশটা পরিষ্কার করে রেডি করা হচ্ছে। আমাদের গত বছরের মানসা ছিল একটা পাঠা মাকে দেবার, তাই এবছর সেটা নিয়ে তারপর শুদ্ধি করিয়ে নিলাম। আর বলির জন্যে একটা স্লিপও কাটতে হয়, যেটা ঢোকার রাস্তার কাছে, সেখানে বাবা কেটে নিল। আর বলির জন্যে 50 বা 100 টাকা এইরকম লেখা থাকে। আর একটা বিষয় রয়েছে, সেটা হলো মাকে পাঠা দিতে গেলে বেশ কিছু নিয়ম মানতে হয়। যেমন পাঠাটি কুচকুচে কালো হতে হবে, কোনো রকম আঘাত যাতে না পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, আর বয়স কম হতে হবে। প্রতি মঙ্গল আর শনিবার এখানে পাঠা বা পায়রা উৎসর্গ করা হয়। আমরা পুজোর শেষ অবধি এই পুরো প্রক্রিয়াটিতে ছিলাম এবং শেষ অবধি উপোস করেছিলাম। এবার আমরা ধীরে ধীরে পুজো দেওয়ার জন্যে মন্দিরের সাইডের গেট দিয়ে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। মূর্তিটি খুব ভালো করে দেখুন।
অনেক ব্যতিক্রম কালী মায়ের মূর্তির মধ্যেও এটিও একটি, যেখানে মহাদেব শুয়ে নয় বরং দাঁড়িয়ে রয়েছেন মায়ের ঠিক ডান পাশে, যেন হেঁটে আসছেন সকলে মিলে। কথিত আছে দেশভাগের সময় মা বাংলাদেশ থেকে নদী পার করে আসায় সকলে এমন দাঁড়িয়ে রয়েছেন এবং শোনা যায় ওই খালের মালিককে মা স্বপ্নে দেখা দেন এবং স্থাপনের আদেশ দেন। খালের ওপর মন্দির হওয়ার জন্যেই এর নাম মাধাই খালের মন্দির। আমাদের পুজো অঞ্জলি সবকিছুই শেষ হয়ে যাওয়ার পর আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম, আর এখন ওয়েট করব যতক্ষণ না অবধি বলির প্রক্রিয়া শুরু হচ্ছে। মন্দিরের ঠিক পাশেই আরও ছোট ছোট মন্দির রয়েছে বিভিন্ন দেবদেবীর। চলুন এগুলো দর্শন করে নেওয়া যাক। দেখুন, এই মন্দির থেকে বেরিয়ে রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে শিব মন্দিরটি। শিব মন্দিরে এবার আমরা সবাই একটু পুজো দিয়ে নিচ্ছি। মন্দিরের পাশেই একটা বিশাল বড় ঝিল রয়েছে। দেখুন, এখানে অনেকে স্নানও করছে, আর সুন্দর বড় বড় গাছ, সুন্দর ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করার পর তারপর আমরা মেলা ঘুরতে বেরিয়ে পড়লাম। অনেক বড় মেলা, আমরা সবাই হেঁটে হেঁটে ঘুরছি, আপনারাও দেখুন।
1:30 দিকে এখন সবাই জমায়েত হয়েছে। এখানে এখন বলির প্রক্রিয়া শুরু হবে। দেখুন প্রচুর লোক এসেছে আর সবাই সবার যার যার পাঠা বা পায়রা উৎসর্গ করার জন্যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। লিস্ট অনুযায়ী নাম ডাকলে সবাই এগিয়ে যাবে। যেটা উৎসর্গীকৃত পশু পাখিদের উদ্দেশ্যে এবং যারা বলি দিচ্ছে তাদের মনের শুদ্ধির জন্যে হয়। এবং প্রথমেই মোষ বলি হয়, তার জন্যে মোষটিকে বিশেষভাবে পুজো করে ঘাড়ে অনেকক্ষণ ঘি মধু দিয়ে মালিশ করা হয় যাতে বলি সহজেই সম্ভবপর হয়। এরপর অনেকক্ষণ পুজো হওয়ার পর মোষ বলি হলো এবং তারপরে কুপন অনুযায়ী নাম ডাকতে শুরু করলো, যেখানে পরপর পাঠা বলি শুরু হলো। যেহেতু বলি সরাসরি ভিডিও করা বারণ, তাই আর সেই বাধা অতিক্রম করলাম না। ধীরে ধীরে বলি সমাপ্ত হলো আর পাঠা মাথাগুলি মাকে উৎসর্গ করে শুধু দেহটি আমাদেরকে দিয়ে দিল। এরপর আমরা দই চিড়ে ও বাতাসা প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম। তারপর ধীরে ধীরে বামুনহাট স্টেশনে এসে ট্রেন ধরে সোজা বাড়ি চলে এলাম।